আমাকে জাস্ট 2 ম্যাচ খেলানোর পরেই আবার 9 ম্যাচ ড্রপ দিয়ে দিয়েছেন বিপিএল এ। চ্যাম্পিয়ন, বিজয়, চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন। হ্যাঁ 15 বছর ওনারা ক্রিকেট বোর্ডে ছিলেন, ওনারা যদি আমাদের ফ্যাসিলিটিস গুলো আরো বেশি তৈরি করতে পারতো তাহলে হয়তো ভালো হতো। বাংলাদেশ কি সাকিব আল হাসানের মতো বিশ্ব সেরা অলরাউন্ডার পাবে সামনে বা পেতে পারবে? সবাই মিলেই এই জিনিসটা করতে চেয়েছেন যে আমি যেন আর ফিরে না আসি। ভাগ্যে নির্মম একটা হ্যাঁ, পরিহাস। সেটা আমি মেনে নিয়েছি যে হ্যাঁ ঠিক আছে, এখন যেহেতু সবাই, তখন আমি আমার কাজগুলাই করার চেষ্টা করেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্ল্যাশ টক সিজন 2। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি তমা রশিদ এবং আজ আমার সাথে রয়েছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলোয়াড়, বাংলাদেশের ক্রিকেট জগতের প্রথম সুপারস্টার, আমাদের সবার পছন্দের মোহাম্মদ আশরাফুল। তার জীবনের জানা অজানা নানা কথা জানবো এবং একটা জমি আড্ডা দিব। চলে যাচ্ছে আমাদের আজকের আড্ডায়। স্বাগত জানাচ্ছি ভাইয়া, কেমন আছেন? ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাকে আমাদের এই আয়োজনে পেয়েছি, খুব ভালো লাগছে। একটু বর্তমান সময়ের ব্যস্ততা সম্পর্কে জানতে চাই, কি নিয়ে ব্যস্ত, কোন কাজগুলো বেশি করা হচ্ছে? এই মুহূর্তে আসলে আমাদের বিপিএল চলছে, তো আমি রংপুর রাইডার্স এর হয়ে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করছি। এটা আমার সেকেন্ড অ্যাসাইনমেন্ট। ভাই আসলে ক্রিকেট এই বিষয়টা আমাদের দুইভাবে সাহায্য করছে। একটা সেটা হচ্ছে মনের আনন্দ, আরেকটা হচ্ছে আমাদের দেশকে পুরো বিশ্বের সামনে সঠিকভাবে রিপ্রেজেন্ট করার একটা সুযোগ দিচ্ছে। সেই ক্রিকেট ক্যারিয়ারে আসার গল্পটা কেমন ছিল? ছোটবেলার ইচ্ছাটা কেমন ছিল? কার প্রচেষ্টায় আসলে ক্রিকেট খেলাটা শুরু হয়েছিল? দেখেন, আমি যখন খেলা শুরু করেছি তখন কিন্তু আমাদের টেস্ট স্ট্যাটাস পাইনি, ওয়ান ডে স্ট্যাটাস আমরা পেয়েছিলাম শুধু। আমরা আইসিসি লেভেলে খেলতাম। তো আমি যখন ছোট, আমার খালাতো ভাই আফজাল আহমেদ পনির ভাই, উনি আসলে সেকেন্ড ডিভিশনে খেলেছেন, আমরা একসাথেই থাকতাম। তো ওই ভাইয়ার কাছ থেকে, আমার আফজাল আহমেদ পনির ভাইয়ের কাছ থেকে আসলে ক্রিকেট খেলাটা শেখা, ব্যাট ধরা শেখা এবং ক্রিকেটার হওয়ার ইচ্ছা হয়েছে। 97ই আসলে 96-এ আমি শুরু করেছি প্রফেশনাল ভাবে ক্রিকেট খেলাটা আর কি শিখতেছিলাম অঙ্কুর ক্রিকেটার্স ওয়াহিদুল গনি স্যারের আন্ডারে। সেটা ঢোকার একটা গল্প আছে, যে অঙ্কুরে ঢোকার গল্পটা হলো ক্রিকেট বোর্ড পুরো বাংলাদেশ থেকে আন্ডার 12 একটা ক্যাম্প চালু করেছিল শুক্র এবং শনিবার 2 দিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সেই ট্রেনিংটা হবে, ফ্রি ছিল 3 মাসের জন্য। প্রায় আমরা 800-র মতন ছেলে এসেছিলাম পুরো বাংলাদেশ থেকে। তো হঠাৎ করে আমাদের ওই ক্যাম্পটা বন্ধ হয়ে গেল। তো ওয়াইস স্যার ওই 800 ছেলেদের মধ্যে উনি 50-60 জন ছেলেকে পিক করেছে, যে ওদের নিয়ে উনি একটা অঙ্কুর ক্রিকেটার্স একটা একাডেমি চালু করলেন। আমি কিন্তু এই 60 জনের মধ্যে ছিলাম না। তো পরে আমি খেলার ড্রেস পরে গেটের বাইরে দাঁড়ায় আছি। তো স্যার বলাই, তুই এখানে দাঁড়ায় আছিস কেন, যা প্র্যাকটিসে যা। আমি তো অবাক, এই যে আমি সুযোগ পেলাম এবং ঢুকলাম। তারপরে তো প্রথমে আমি অফ বল করতেছি, অফ স্পিন। তো অফ স্পিন বল করলাম, থ্রো হইতো, চাক্কা হতো। তো স্যার বলাই, তোর তো ঢিল হচ্ছে। পরের বলটা আবার আমি লেগ স্পিন করলাম, এইটাই করবি, লেগ স্পিন এটা ঠিক আছে, এইটাই করবি। তো এই যে লেগ স্পিন শুরু করলাম। আর সবচেয়ে মজার যে বিষয়টা ছিল, ওই যে 97 থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত স্যার একদিন আমাকে ব্যাটিং দেয়নি, এরকম হয়নি। প্রত্যেক দিন আমরা 60 জনের মধ্যে 20 জন ব্যাটিং করতে হয়তো ওই 2 ঘন্টার মধ্যে। এভরিডে স্যার আমাকে ব্যাটিং দিতেন। তো ওইভাবে আসলে ক্রিকেটে ঢোকা। তারপরে তো আন্ডার 13 খেললাম বাংলাদেশের হয়ে, শিলিগুড়িতে গেলাম, বেস্ট প্লেয়ার হলাম সেখানে, আন্ডার 19। তারপর ওয়াইড স্যার অঙ্কুর ক্রিকেটার্স নামে একটা কোয়ালিফাইং টিম করেছে, কোয়ালিফাইং খেললাম। আমার লাইফটা আসলে আমি খুব তাড়াতাড়ি কোয়ালিফাইনের পরে 3rd ডিভিশন হয়, ওইটা না খেলে আমি সেকেন্ড ডিভিশনের পরে 1st ডিভিশন হয়, সেটা না খেলে প্রিমিয়ার ডিভিশন। তো আমার জাম্পটা খুব তাড়াতাড়ি, সব ওয়াইস স্যারের অবদানের জন্য আর কি। আমি চেষ্টা করেছি, কিন্তু স্যারই এই জিনিসগুলা আমাকে তৈরি করে দিয়েছেন, যে অপরচুনিটি গুলা। সেই টিমের আর কেউ কি? আমাদের অঙ্কুরের 4টা টেস্ট প্লেয়ার ছিল, শাহরিয়ার নাফিস, আমি,
আনোয়ার হোসেন উইকেট কিপার এবং মোহাম্মদ শরীফ, এই 4 জন আমরা টেস্ট প্লেয়ার হয়েছি বাংলাদেশের হয়ে, এবং 2 জন ক্যাপ্টেন, আমি এবং শাহরিয়ার নাফিস একটা টি20 জন্য সে ক্যাপ্টেন হয়েছিল, বাংলাদেশের প্রথম টি20 যেটা খেলেছিল। ভাই একদম ক্রিকেট খেলা দেখা শুরু করেছিলেন কত বছর বয়স থেকে? বললাম না যে আমি একদম ছোট থেকেই অন্য স্পোর্টসটা আমি এত পছন্দ করতাম না এবং খেলতে ভালো লাগতো না, আমার ক্রিকেটটাই ভালো লেগেছে। কারণ আমি যখন শুরু করেছি তখন কিন্তু বাংলাদেশ আর কি ওই সময় ক্রিকেটটা এত জনপ্রিয় ছিল একদমই না, কিন্তু আমি ওই যে একদম ছোট থেকেই 95-এ আমার মনে আছে যে সাহারা কাপ হতো কানাডাতে, ইন্ডিয়া পাকিস্তানের খেলা, আমি পাকিস্তানের ভক্ত ছিলাম একদম ছোটবেলায়। ওয়াসিম আকরাম, ইমরানুল হক, তাদের ব্যাটিং, সাইদ আনোয়ার, আমির সোহেল, ওদের খেলা বেশি ভালো লাগে, শাকলাইন মুস্তাক। তো আমি ক্রিকেট খেলা আমি এখনো যেমন আমি সারা রাত দেখতে পছন্দ করি, বা একদম ছোট থেকেই। যেমন আমার ইয়াংগেস্ট টেস্ট সেঞ্চুরি যে আমি করেছিলাম শ্রীলঙ্কার সাথে, আমার মুরালির আগের টেস্টে ইন্ডিয়ার সাথে 7টা এবং 5টা উইকেট পেয়েছিলেন। সে কিভাবে দুসরা বল করে, কিভাবে অফ স্পিন করে, চামিন্দাবাজ নতুন বলে কি করে, ভিতরে ঢুকায়, পুরান বলে সে শুধু বাইরে নেয়, এই জিনিসগুলো কিন্তু আমি টিভিতে দেখতে দেখতে আমার জন্য একদম ইজি হয়ে গেছে। আমি যখন আমার প্রথম টেস্ট খেলতে গেলাম শ্রীলঙ্কার সাথে এবং ফার্স্ট টেস্টে আমি 100 করেছিলাম, তো এই জিনিসটা আমার মনে হয় যে আমি খেলা দেখার কারণে আমার জন্য অনেক সহজ হয়েছে। মানে অ্যানালাইসিস পাওয়ারটা আপনার ভিতরে অনেক বেশি, আপনি আগে থেকেই সবাইকে একটা পারফেক্ট চোখ দিয়ে স্টাডি করে ফেলেছিলেন যে কার সাথে কতটুকু কিভাবে চলতে হবে বা আমি কি করলে আমার জন্য পারফেক্ট হবে। ভাইয়াকে যদি জিজ্ঞেস করি আমি যে একজন ক্রিকেটারের নাম বলতে, যেটা আপনার সব সময় যিনি আপনার পছন্দের তালিকার শীর্ষে, তিনি কে হবে? বাংলাদেশে আমিনুল ইসলাম বুলবুল ভাই, ওনাকে আমি একদম ছোটবেলা থেকেই ফলো করতাম, যেহেতু উনি রাইট হ্যান্ডি ব্যাটসম্যান ছিল, আমিও রাইট হ্যান্ড ব্যাটসম্যান। ওনার হাইটটা অত বড় না, আমার থেকে হয়তো 1-2 ইঞ্চি লম্বা হবে। তো উনি আমার ছিলেন বাংলাদেশের রোল মডেল। আর সচিন টেন্ডুলকার, এই 2 জন ক্রিকেটারের ব্যাটিং আমি খুব ফলো করতাম। টেন্ডুলকারের তো কিভাবে সে দাঁড়াচ্ছেন, কিভাবে ড্রাইভ করছেন, ছাড়ছেন আর কি, এবং অরবিন্দ ডি সিলভা, আমার মনে আছে যে একবার আমার অরবিন্দ ডি সিলভা অনিল কুম্বলের একটা বল সে লিফট করছে, যে বল কিভাবে ছাড়তে হয় সেই আর্টটাও কিন্তু দেখে আমি শিখেছিলাম যে এইভাবে বল ছাড়তে হয়। তো আমি প্রচুর খেলা দেখি। 2 জন তো ছিলেন যে আমার রোল মডেল, আমিনুল ইসলাম বুলবুল ভাই এবং সচিন টেন্ডুলকার। আর আমি প্রত্যেক টিমেরই যখন খেলা দেখি আমি চেষ্টা করি কাউর না কাউর কাছ থেকে কিছু কিছু জিনিস শিখার, আর অ্যাডপ্ট করে নিচ্ছেন, সেগুলো দারুণ। ভাই একটু পরিবারের সমর্থনের বিষয়ে যায়। অনেকেই আছে যারা পরিবারের সমর্থন পায় না দেখে দেখা যাচ্ছে তার শেষ পর্যন্ত স্বপ্নটা পূরণ হয় না। আপনার পরিবারে কে আপনাকে সমর্থন সব থেকে বেশি করেছিল, বা ওই সময় পরিবার কি কি সাপোর্ট দিয়েছিল? শুরুতে তো আসলে অতটা সাপোর্ট, আসলে আমরা 2 ভাই 1 বোন, আমি সবার ছোট, আমার বোন বড়, তারপর আমার ভাই, তারপর আমি। যখন আমি আন্ডার 13-এ সুযোগ পেলাম ইন্ডিয়াতে, শিলিগুড়িতে, এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়ে এসেছি, তখন আমার বাসায় বুঝতে পেরেছে না তাকে দিয়ে খেলাধুলা হবে, বড় কিছু একটা করে ফেলেছে, খেলাধুলা করবে, ওকে আর ডিস্টার্ব না করি। তার আগে আমাকে প্রচুর মায়ের খাইতে হয়েছে, যদিও আমার দোষ, কারণ আমার পরীক্ষা দেখা যাচ্ছে যে 1টার সময় পরীক্ষা, আমি 11:30-12টা পর্যন্ত খেলে তারপরে বাসায় আসছি। তো এই কারণে আপা প্রচুর মারতো আমাকে। আচ্ছা, প্রথম ক্রিকেটের জন্য কস্টিউম কেনা, সেটা নিশ্চয়ই একটা অন্যরকম অনুভূতি ছিল। সেই ড্রেস কেনা, ব্যাট কিনা, বল কিনা, সেটার অভিজ্ঞতাটা জানবো। এগুলা তো ওই যে আমার খালাতো ভাই আফজাল আহমেদ পনির ভাই, উনি আসলে আমাকে ক্রিকেটে নিয়ে এসেছেন। ওই যে আন্ডার 12-এ যে ক্যাম্পটা, সেটাও ভাইয়া বলছে যে তুমি যাও, এই ক্যাম্পটা শুরু হচ্ছে, তুমি এই ক্যাম্পটাতে জয়েন করো। তো সবকিছু আমার প্রথম ড্রেস বলেন সবকিছু আসলে আমার আফজাল আহমেদ পনির ভাইয়ের মাধ্যমে হয়েছে। ভাই এবার একটু আবার বিপিএল এর প্রসঙ্গে আসি। বিপিএল এ যে টিমগুলো থাকে, সেই টিম নিয়ে আমাদের সবার অনেক বেশি আশা থাকে, টিমদেরও একটা নিজস্ব আশা থাকে, চাহিদা থাকে। তবে সম্প্রতি একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে টিমকে টাকা দিতে না পারার যে প্রসঙ্গটা, যেটা দেশ ও দেশের বাইরে বিপিএল এর মান নিয়ে একটা প্রশ্ন উঠেছে, পুরো দেশের জনগণের কাছে একটা হতাশা প্রকাশ পেয়েছে। এই প্রসঙ্গে একটু জানতে চাই। এটা তো অবশ্যই, আসলে যখন পুরো একটা ইন্টারন্যাশনাল নিউজ হয়ে যায় তখন তো আসলে আমাদের
ভাবমূর্তিটা নষ্ট হয়। তো আশা করব যে আসলে এই জিনিসটা যত তাড়াতাড়ি নেক্সট সিজন থেকে যখনই করবেন ওনারা যেন আরেকটু সচেতন হয়, একদম সবকিছু যেন পারফেক্টলি হয়, ক্রিকেট বোর্ডের আন্ডারেই যেন থাকে এই জিনিসগুলা, ফ্র্যাঞ্চাইজিদের আন্ডারে না দিয়ে এইভাবে যদি, কারণ দেখেন এটা 11তম আসর, এখনো প্রত্যেক সিজনেই এই জিনিসগুলা কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি এই জিনিসগুলো করে থাকেন, তখন কিন্তু সম্মানটা আমরা হারাচ্ছি। এটা ঠিক না। আমি মনে করি যে নেক্সট ইয়ার যেন ক্রিকেট বোর্ড খুব সচেতন ভাবে এই কাজটা করে, এটাই আশা থাকবে। একদম আমাদের সবারই একটা আশা রইল নেক্সট যখন আবার হবে সেই অনুষ্ঠানের জন্য। ভাই এবার একটু ট্রফির দিকে যেতে চাই। ইন্টারন্যাশনাল ট্রফি নিঃসন্দেহে যিনি ক্রিকেট খেলছেন বা যিনি ক্রিকেট খেলা পছন্দ করছেন সবার জন্য অনেক বড় একটা পাওয়া বা প্রাপ্তি, এবং এটা অনেক গর্বে। আন্ডার-19 টিম কিন্তু বেশ কয়েকবার সেই ইন্টারন্যাশনাল ট্রফি আমাদেরকে দিতে পেরেছে, তবে বাংলাদেশ টিমের ক্ষেত্রে খানিকটা আমরা ঘাটতি খুঁজে পাই, এমনটা কেন? হ্যাঁ, না, আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আসলে আন্ডার-19 2020 সালে মনে হয় আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। রিসেন্টলি আমরা এশিয়া কাপে আন্ডার-19 চ্যাম্পিয়ন হয়েছে, এবং ওমেন ন্যাশনাল টিমও তারাও একবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। এই তিনটাই হয়তো আমাদের বড় অর্জন ক্রিকেটে। এছাড়া আসলে বলার মতন ওইভাবে এখনো হয়নি আমাদের, যদিও আমাদের 1 নাম্বার স্পোর্টস এটা। আমার কাছে মনে হয় যে আসলে আন্ডার-19 এর পরের যে স্টেপটা আমাদের দেশে, যেহেতু আমি একদম 97 থেকে আপনি বলতে পারেন যে আমি বাংলাদেশের ক্রিকেটটা ফলো করছি, সেটা ফলো করে এখন প্লেয়ার হয়েছি, ন্যাশনাল টিমও খেলেছি প্রায় 12 বছর, ক্যাপ্টেনও ছিলাম। তো পুরা খেলাটা আমি অবজার্ভ করে আমার কাছে যেটা মনে হচ্ছে, আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি 2000 সালে, তো এখন 24 বছরে যেই জায়গা আমাদের সুযোগ সুবিধা থাকা উচিত ছিল আমাদের একদমই নাই। ওই যে আপনাকে শুরুতেই বলছিলাম যে আমি ইনডোরে যে আনন্দটা পেয়েছিলাম সেই ছোটবেলায়, এখন কিন্তু ঢাকা শহরে ওই ফ্যাসিলিটিস নাই, ওইটাও নষ্ট হয়ে গেছে। তো আপনার এই 24 বছরে কিন্তু ইনডোর থাকা উচিত ছিল, অ্যাটলিস্ট 40-50টা ইনডোর থাকা উচিত ছিল। তো আমাদের আন্ডার-19 এর পরের স্টেপটাই হয়ে যায় যে একটু ভালো খেললেই আমরা ন্যাশনাল টিমে নিয়ে ফেলি। এই জায়গাটাতেই আসলে বিগ জাম্প হয়ে যায়। আপনি আন্ডার-19 থেকে যখন স্ট্রেট আপনি ন্যাশনাল টিমে চলে আসবেন, তারপরের স্টেপটা হওয়া উচিত 21, 23, এ টিম, এইচপি, এইসব ধাপ ধাপ করে যদি আসে, হ্যাঁ এক্সট্রাঅর্ডিনারি 1-2টা প্লেয়ার থাকতেই পারে যে তারা আসবে, কিন্তু আমাদের ম্যাক্সিমামই কিন্তু সবাই জাম্প করে ফেলে। যেমন আমি খুব তাড়াতাড়ি জাম্প করেছি, কিন্তু আমি লাকি ছিলাম যে আমি ডেবিউতেই টেস্ট সেঞ্চুরি করে ফেলেছিলাম। এক্সট্রাঅর্ডিনারি একটা ব্যাপার রয়েছে, যেটা আপনি শুরুতেই বলছিলেন। তো সেই জায়গাটা আমাদের ওভারঅল যদি ক্রিকেট স্ট্রাকচারটা কিন্তু বাইরের থেকে হয়তো আপনারা এখান থেকে মনে হচ্ছে যে অনেক জমকালো, কিন্তু আসলে অতটা কিন্তু আমাদের স্ট্রাকচারটা তৈরি হয়নি। সিস্টেমটা তৈরি করার জন্য আসলে আমাদের এখন আমার মনে হয় যে একটা ডিসিশন নেওয়া বা চাপ প্রয়োগ করা কিংবা সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। অবশ্যই, আসলে আমরা তো সবাই জানি, আমাদের যারা ক্রিকেটের কাজ করছেন ওনারা সবাই জানে যে আসলে কিভাবে হওয়া উচিত, কিন্তু যখনই আমরা ওই পজিশনটাতে যাই ওই সময় আর এই কাজগুলো আসলে কেন হয় না বা কেন পারে না, এটা আমি ঠিক। আপনার কি মনে হয় কেন হচ্ছে না বা বাড়ছে না? আসলে আমরা ইনস্ট্যান্ট নিয়ে চিন্তা করি বেশি, এখনই এইটাই, কিন্তু ফিউচারে কিভাবে রান হবে ওই জিনিসটা মনে খুব কম। প্রত্যেক কিছু আপনি যদি দেখেন যে আমরা বিপিএল 11 বছর ধরে খেলছি, খালি একমাত্র রংপুর রাইডার্স তাদের নিজস্ব গ্রাউন্ড প্র্যাকটিস করতে পারে এবং তাদের নিজস্ব একটা গ্রাউন্ড হয়েছে, তারপরও প্রপার একটা স্টেডিয়াম হয়নি। যেটা আপনি যদি আইপিএল দেখেন, আইপিএল মনে হয় 17তম আসর, যেহেতু 2023 ওয়ার্ল্ড কাপে আমি কভার করতে গিয়েছিলাম টি স্পোর্টসের হয়ে, অ্যানালাইজ করেছিলাম পুরা ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশের হয়ে। প্রত্যেকটা প্রায় 8টা স্টেডিয়ামে গিয়েছিলাম, প্রত্যেকটা স্টেডিয়ামে কিন্তু তারা আইপিএল খেলে বলে আলাদা একটা স্টেডিয়াম তৈরি করেছেন আইপিএল এর জন্য। তাদের নিজস্ব একটা স্টেডিয়াম তো ছিলই, এবং এই আইপিএল এর কারণে আলাদা একটা জায়গা নিয়ে স্টেডিয়াম তৈরি করেছেন। আমাদের দেখেন 11 বছরে আমরা এভরি ইয়ার ফ্র্যাঞ্চাইজি চেঞ্জ, কিন্তু এই 11 বছরে যদি 7টা ফ্র্যাঞ্চাইজি থাকতো, একই ওনার থাকতো, এবং তাদের যদি প্ল্যান থাকতো যে না আমি
রংপুরে যেমন আমাদের রংপুর কি বসুন্ধরাতে তাদের স্টেডিয়াম বা প্র্যাকটিস ফ্যাসিলিটিস, কিন্তু রংপুরে হওয়া উচিত ছিল, কিন্তু রংপুরে যে তাদের ফ্যাসিলিটিস তৈরি করা, ওইখানে স্টেডিয়াম, ওইখানে ইনডোর, ওই এরিয়ার মানুষকে ডেভেলপ করাটা ঠিক না। বরিশালে যে ডেভেলপ করা, সিলেটে যে আর কি যার যার জায়গা তারা ডেভেলপ করতো। আমাদের সবকিছু ঢাকা কেন্দ্রিক। আপনি দেখবেন যে যাই হয় আমরা ওই যে 7টা টিম ওই মিরপুরেই ট্রেনিং করছি, সবকিছু ওই ঢাকার মধ্যেই। কিন্তু আপনি 7টা জায়গায় ডেভেলপ করতেন, 7জন প্লেয়ার আরো অনেকে ওইখানে খেলার আগ্রহ, এই জায়গাটা সাস্টেইনেবিলিটির একটা ইস্যুস নিয়ে আসলে মূলত আমরা সার্ভাইভাল একটা প্রবলেমে এই মুহূর্তে আছি। ভাই আসলে অনেক আলোচনা হচ্ছে, আরো অনেক প্রশ্ন আছে, তবে আমাদের আয়োজনে বেশ কিছু গেম সেগমেন্ট আছে, সেই গেম সেগমেন্টগুলোতে যেতে চাই। জি ভিউয়ার্স, চলে যাচ্ছি আমাদের গেম সেগমেন্ট গেস দ্য ওয়ার্ডে। ভাই আমার কথা কি শুনতে পান? আমার কথা শুনতে পান? জি আমার কথা শুনতে পান? না, শোনা যাচ্ছে না। আচ্ছা, শোনা যাচ্ছে না, তাহলে আমরা খেলা শুরু করি। প্রথম আপনার জন্য ছক্কা। আবার বলেন। ছক্কা। আমি তো বুঝতে পারছি না। ছক্কা। ছক্কা হয়ে গেছে। 2 নাম্বার সাকিব আল হাসান। সরি, সাকিব আল হাসান। আবার সাকিব আল হাসান। আবার সাকিব আল হাসান। কেমন আছেন? সাকিব আল হাসান। আপু আমি একদম বুঝতে পারছি না। সাকিব আল হাসান। সরি, সাকিব আল হাসান। ব্যাড। সাকিব আল হাসান। সাকিব আল হাসান। একদম হয়ে গেছে। পরেরটা চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন। চামচ। চ্যাম্পিয়ন। 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 সাবাস। চ্যাম্পিয়ন। কামান। চ্যাম্পিয়ন। বুঝতে পারছি। চ্যাম্পিয়ন। ট্রফি। চ্যাম্পিয়ন। বিজয়। চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন। হ্যাঁ, ওকে। পরেরটা সেঞ্চুরি। 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 আমি খুবই বাজে, আমি একদম বুঝতে পারছি না। এটা বুঝবেন। আচ্ছা, আরো ভালো করে যদি বলি, সেঞ্চুরি। সেঞ্চুরি। হ্যাঁ, সেঞ্চুরি। আচ্ছা, পরেরটা ক্রিকেটার। ক্রিকেট। ক্রিকেটার। গুগলি। ক্রিকেটার। ক্রিকেটার। আমি। ক্রিকেটার। কয়টা? ক্রিকেটার। একটু আসতে বলেন। ক্রিকেটার। ক্রিকেটার। ক্রিকেট। ক্রিকেটার। ক্রিকেটার। ক্রিকেট। ক্রিকেটার। খুবই কঠিন আমি। আচ্ছা, এটা স্কিপ। পরেরটা অলরাউন্ডার। অলরাউন্ডার। এক্স্যাক্টলি, এটা হয়ে গেছে। পরেরটা বিপিএল। বেড। বিপিএল। পেপে। বিপিএল। খুবই কঠিন। বর্তমান এই সময়ে যেটা হচ্ছে বিপিএল। বিপিএল। খুবই পুয়ার আমি। আচ্ছা, এটা বাদ। পরেরটা তামিম ইকবাল। তামিম ইকবাল। পারছি না আপু। তামিম ইকবাল। তামিম ইকবাল। তামিম ইকবাল। হ্যাঁ, হয়ে গেছে। দারুণ খুলতে পারেন ভাইয়া, খুলে ফেলতে পারেন। ও, আপনি মাত্র 2টো পারেননি, বাকি সব পেয়ে গেছেন। একটা হচ্ছে বিপিএল আর একটা হচ্ছে ক্রিকেটার। ও, দারুণ হয়েছে। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের প্রশ্নে। থ্যাংক ইউ। বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে ব্যাপারটা কি এমন হয়ে যাচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট খেলার চেয়ে ক্রিকেটের রাজনীতির খেলাটা একটু বেশি কি জনপ্রিয় হয়ে উঠছে? দেখেন, একই লোক যদি আসলে একই জায়গায় বেশি দিন থাকে, তখন আসলে যেভাবে আমরা আশা করব সেই জিনিসগুলো হয় না। আচ্ছা, তো আমার মনে হয় যে সব জায়গায় হয়তোবা যদি কিছুদিন পর 1 বছর হতে পারে, 2 বছর বা 3-4 বছর পরে যদি চেঞ্জ হয় তাহলে ভালো হয়, তাহলে আর কি ডেভেলপটা বেশি হয় আমার কাছে মনে হয়। যেমন আমাদের এক সিলেকশন প্যানেলে যেমন ছিল 10-12 বছর ছিলেন একই প্যানেল, এইটা যেমন আমার মনে হয় না যে ভালো ছিল। এটা 4 বছর পর যদি ডিফারেন্ট কেউ আসতো, ডিফারেন্ট থিঙ্কিং হতো,
তাহলে হয়তো ডেভেলপ আরো বেশি হতো আমার কাছে মনে হয়। তারা কিন্তু অনেক কিছু ডেভেলপ করতে পারতেন যেটা আমাদের হয়নি। যে 15 বছর ওনারা ক্রিকেট বোর্ডে ছিলেন, ওনারা যদি আমাদের ফ্যাসিলিটিস গুলো আরো বেশি তৈরি করতে পারতো তাহলে হয়তো ভালো হতো। ওই জিনিসগুলো হয়নি। আমরা আসলে সবাই ন্যাশনাল টিম কেন্দ্রিক ছিলাম, যে ন্যাশনাল টিম ভালো করলে একটা সিরিজ বা একটা ম্যাচ জিতলে আমরা অন্য জিনিসগুলা ভুলে যেতাম। সেই জায়গায় আমরা অনেক পিছিয়ে ছিলাম। নিশ্চয় ভাই, পর্দার সামনে বসে ক্রিকেট অঙ্গনে রাজনীতিটাকে অনুমান করা আর সেখানে থেকেই জিনিসটাকে বোঝা, দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। যদি আপনি আমাদেরকে একটু জানাতেন, আমাদের দর্শকদের একটু জানাতেন যে আসলে ক্রিকেট প্রাঙ্গণের রাজনীতিটা কেমন ধরনের প্রভাব বিস্তার করছে বা সেখানে আসলে কি হচ্ছে। স্পোর্টসে তো অবশ্যই রাজনীতি থাকা উচিতই না, সেটা নাইও আমি মনে করি। যে দুই একটা প্লেয়ার হয়তো বা আসতে পারে, কিন্তু স্পোর্টসে আসলে রাজনীতিটা অতটা থাকা উচিত না, নাইও আমার মনে হয়। আচ্ছা, তার মানে তেমন একটা রাজনীতির কোনো বাতাস বইছে না এই মুহূর্তে? না, আসলে ন্যাশনাল টিমে আসলে পারফরমেন্স যদি আপনি না করেন, হ্যাঁ পছন্দ তো থাকতেই পারে যে এই প্লেয়ারটা, যারা দায়িত্বে আছেন ওনারা মনে করছেন যে না এই প্লেয়ারটা হয়তো এখন পারছে না, কিছুদিন পরে হয়তো পারবে, তার মধ্যে ওই ট্যালেন্টটা আছে, ও হয়তো একটু সুযোগটা বেশি পায়। এটাই অনেকে হয়তো বা ডোমেস্টিকে খুব পারফর্ম করছে, তাকে সুযোগ দেওয়া হচ্ছে না, তাদের কাছে মনে হয় যে হয়তো বা সে শুধু ডোমেস্টিক প্লেয়ারই, সে হয়তো ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার না। এই কারণেই বলছিলাম যে আপনার একই লোক যদি একই জায়গায় 10-12 বছর থাকে, তখন হয়তো তার কাছে ওই চেঞ্জটা তো আর হবে না যে আপনার পারফরমেন্স শুধু ডোমেস্টিকেই আপনাকে আমি চিন্তা করে ফেলেছি। যদি সে চেঞ্জ হতো, নতুন কেউ আসতো, তাহলে হয়তো সে চিন্তা হতো না, সে যেহেতু ডোমেস্টিকে সবসময় পারফর্ম করছে, তাকে আমি একটা অপরচুনিটি দিয়ে দেখি না যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সে কেমন করে। তার ভাই, সাকিব আল হাসানের প্রসঙ্গে একটু আসতে চাই। বাংলাদেশ কি সাকিব আল হাসানের মতো বিশ্ব সেরা অলরাউন্ডার পাবে সামনে বা পেতে পারবে? সাকিব আল হাসান ডিফারেন্ট। বাংলাদেশের প্রথম ক্রিকেটার যে ওয়ার্ল্ডের 1 নাম্বার হচ্ছে 2009 থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত কিন্তু সে টপ র্যাঙ্কিং এ ছিল। এটা তো বিরাট একটা অ্যাচিভমেন্ট বাংলাদেশের জন্য। তার জায়গায় হয়তোবা এই মুহূর্তে আমরা সবাই আশা করছি যে 2টা ফরম্যাটে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে মিরাজ হয়তোবা আমরা দেখবো ফিউচারে যে এই পজিশনটা হয়তোবা সে আসতে পারে নাম্বার 1-এ। কিন্তু সাকিব আল হাসান ডিফারেন্ট। মিরাজ যার যার নাম বা যার যার জিনিসগুলো ডিফারেন্ট হবে। সাকিব আল হাসান আমাদের রোল মডেল। আমাদের 2007 তার ডেবু, 2006 তার ডেবু হয়েছে, তারপর থেকে 2009 থেকে তো সে আমাদের সবাই রোল মডেল, যে ওয়ার্ল্ডে 1 নাম্বার 10 নাম্বার র্যাঙ্কিং এর একটা টিমের একটা প্লেয়ার ওয়ার্ল্ডকে ডোমিনেট করছেন, 1 নাম্বার প্লেয়ার হয়ে খেলছেন। ও তো অবশ্যই আমাদের এখন আমাদের যেমন আমাদের রোল মডেল কে ছিল, আকরাম ভাই, বুলবুল ভাই, নান্নু ভাই, ওনারা আমরা যখন খেলা শুরু করেছিলাম আইসিসি লেভেলে, রফিক ভাই, ওনারা ছিলেন আমাদের রোল মডেল। 2009 থেকে আমি বলবো যে তামিম, সাকিব, মুশফিক, মাশরাফি, মাহমুদুল্লাহ, তারা আমাদের ইয়াং জেনারেশন, তাদের রোল মডেল কিন্তু তারা। তো অবশ্যই আমি মনে করি যে মিরাজের একটা খুব ভালো সম্ভাবনা আছে, এবং আন্ডার-19 অনেকগুলো ক্রিকেটার আছেন, তারা যদি ওই লেভেলে নিয়ে যেতে পারে, ডেফিনেটলি আমরা চাবো যে আমাদের দেশ থেকে র্যাঙ্কিং 1 নম্বরে যাবে সব ফরম্যাটে, আমরা আশা রাখতে পারি। অবশ্যই। একটি দুর্ঘটনার জন্য আসলে ঠিক সেই সময়, যে সময় আমরা আপনাকে খুব বেশি চেতাম, সে সময় আপনাকে আমরা আর পেলাম না। একটা দীর্ঘ ব্রেকের পর আসলে আমরা আশা করেছিলাম যে পরবর্তীতে আবারও আপনাকে পাবো। পরবর্তীতে সেভাবে আপনাকে আর কখনোই আমাদের পাওয়া হলো না। কেন? গল্পটা কি ছিল আসলে পেছনে? হ্যাঁ, আমার লাইফে তো একটা দুর্ঘটনা হয়েছে 2013 সালে, এবং সেটা আমি প্রকাশ্যে স্বীকার করেছি, সবার কাছে ক্ষমাও চেয়েছি, সেটার জন্য আমি শাস্তিও পেয়েছি। আমি 3 বছর ক্রিকেটের বাইরে ছিলাম, তারপর আমার 5 ইয়ার্সের একটা শাস্তি ছিল, 3 বছর খেলতে পারবো না, তারপর 2 বছর আমি ডোমেস্টিক ক্রিকেট খেলেছি। তারপরে আমি অ্যাভেলেবেল ছিলাম, আসলে 2018 সাল থেকে অ্যাভেলেবেল ছিলাম যে আবার ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারবো। আমার ভক্তরা খুবই আশা করেছিলেন, আমিও অনেক চেষ্টা করেছিলাম যে আবার হয়তোবা আমার কেরিয়ারে কিছু ভালো ইনিংসের কারণে এখনো আমাকে মানুষ পছন্দ করে, ভালোবাসে দেশে এবং দেশের বাইরে। তো তারা চেয়েছিলেন যে আমি আরেকবার যেন ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারি। সেই জিনিসটা আসলে
পারিনি, দুর্ভাগ্য আমার জন্য, বা আমার ভক্তদের আমি আর দেখাতে পারিনি যে আসলে। একটু যদি ইন্টারাপ্ট করি, মানে এই খেলতে না পারার কারণটা কি কোনো ইন্টারনাল পলিটিক্স ছিল বা এমন কিছু যেটা আমরা জানি না? এখন আমার মনে হয় যে হ্যাঁ, ওইটা একটা ছিল যে ওনারা চায়নি যে আমি আর ফিরে আসি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলি। কারণ একটা সিজনে আমি যখন আসলাম 2018 সাল বা 19 সালে, আমি এখনো সেটার রেকর্ড বাংলাদেশে যে লিস্ট এ ক্রিকেটে, ওয়ানডে ক্রিকেটে, যেটা আমাদের ঢাকা লিগ বলে, সেখানে আমি পরপর প্রথম বাংলাদেশি যে 3টা সেঞ্চুরি করেছিলাম ব্যাক টু ব্যাক 3 ইনিংসে, এবং 13 ইনিংসে 5টা সেঞ্চুরি করেছিলাম, যেটা এখনো রেকর্ড। এনামুল হক বিজয়, সে লাস্ট 3-4 বছর ধরেই দেখা যাচ্ছে যে 3টা-4টা করে সেঞ্চুরি করছেন 4-5 ম্যাচে, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে সে ওই 4টাতেই শেষ করেছেন। লাস্ট ইয়ার পারভেজ ইমন ব্যাক টু ব্যাক 3টা সেঞ্চুরি করেছেন প্রথম 3-4 ম্যাচে, কিন্তু দিন শেষে গিয়েছে ওই 3টাই সেঞ্চুরি। তো শিওর যে এটা, এই রেকর্ড হয়তো ফিউচারে ভেঙে যাবে, কিন্তু এখন পর্যন্ত যে বাংলাদেশ ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন, এই রেকর্ডটা এখনো আছে যে 5টা সেঞ্চুরি। সেই সময় একবার আশা করেছিলাম, বা আমার ভক্তরা আশা করেছিল যে হয়তো আমার আরেকটা অপরচুনিটি আসবে, কিন্তু আর সেটা হয়নি। 1 বছর আমি তারপরে আসলে বিপিএল এর সুযোগ পেয়েছিলাম। 3 ম্যাচ খেলার পরেই, 2 ম্যাচ খেলার পরে আমাকে 5 বছর পরে আপনি যখন ফিরে আসবেন, তখন তো আপনাকে অপরচুনিটিটা বেশি দেওয়া উচিত, ঠিক না? যেহেতু আমার ভক্তরা চাচ্ছিলেন, সবাই চাচ্ছিলেন। আমাকে জাস্ট 2 ম্যাচ খেলানোর পরেই আবার 9 ম্যাচ ড্রপ দিয়ে দিয়েছেন বিপিএল এ, কারণ আমাদের খেলার ফোকাসটা কিন্তু সবাই বিপিএল কেন্দ্রিক। আপনি যদি ওইখানে সবাই খেলাটা দেখে, তো ওইখানে আপনি পারফর্ম করলে আপনাকে সিলেকশনটা খুব ইজি হয়। 2018 সালে সেটা ছিল। আমার কাছে মনে হয় যে সবাই একটা প্ল্যান করেই হয়তো আমাকে আর ফিরার রাস্তাটা দেয়নি ওই সময়টা, ওই সময় যারা ছিলেন। কারণ আপনি ওই 2018 সালের বিপিএলই তামিম, সাকিব, মুশফিক তাদের প্রথম 50 করতে, মুশফিক না, তামিম আর সাকিব তাদের প্রথম 50 করতে 5 ম্যাচ 6 ম্যাচ লেগেছিল বিপিএল এ। তারা কিন্তু কারেন্ট প্লেয়ার, রেগুলার প্লেয়ার, তাদেরই কিন্তু 5 ম্যাচ 6 ম্যাচ লেগেছে প্রথম 50 করতে। আমি যেহেতু 5 বছর পরে আসছি এবং আমার ভক্তরা চাচ্ছিলেন, সবাই চাচ্ছিলেন যেন আমি ফিরে আসি, এবং ওই বিপিএল ভালো খেললে আমার একটা ভালো সম্ভাবনা থাকতো যে আমি যদি ভালো খেলতাম ন্যাশনাল টিমে আবার খেলার। তো সবাই মিলেই হয়তো আমার কাছে মনে হয়েছে, আমি কথাও বলেছিলাম কিছু, তো তারাই বলেছে যে আসলে এটা সবাই মিলেই তোকে আর ফিরার চান্সটা দেয়নি। তো আমি আর ওদের নাম বললাম না যে কে বলেছেন, কিন্তু মেনে নিয়েছি আসলে, যেহেতু চায় না, সবাই মিলেই এই জিনিসটা করতে চেয়েছেন যে আমি যেন আর ফিরে না আসি। আগে নির্মম একটা পরিহাস, হ্যাঁ, সেটা আমি মেনে নিয়েছি যে হ্যাঁ ঠিক আছে, এখন যেহেতু সবাই, তখন আমি আমার কাজগুলাই করার চেষ্টা করেছি। দারুণ ভাইয়া, অনেক গল্প হচ্ছে, আমরা একটা গেম সেগমেন্টে চলে যেতে চাই। ভিউয়ার্স, চলে যাচ্ছি আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডে। ভাইয়া, র্যাপিড ফায়ার রাউন্ড, ঝটপট প্রশ্ন, ঝটপট উত্তর। প্রথম প্রশ্ন, আপনার প্রিয় ক্রিকেটার কে? আমিনুল ইসলাম বুলবুল ভাই এবং সচিন টেন্ডুলকার। আপনার লাইফে কতবার সেঞ্চুরি হয়েছে? ইন্টারন্যাশনাল সেঞ্চুরি 9টা, ফার্স্ট ক্লাসে 15টার মতো। কোন ক্রিকেটারের সাথে আপনার সব থেকে ভালো সম্পর্ক? আমার সব সিনিয়রদের সাথে খুব ভালো সম্পর্ক। রফিক ভাই, বুলবুল ভাই, আর মাশরাফি ছিল আমার বেস্ট ফ্রেন্ড, যেহেতু আমরা সেম এজ। মাশরাফি, মোহাম্মদ শরীফ। দারুণ। লাইফে কোনো রিগ্রেট? না। আপনার প্রিয় মানুষকে? আমার আম্মা। রাগ হলে কোন শব্দটি বেশি ব্যবহার করা হয়? আলহামদুলিল্লাহ। আপনার বদ অভ্যাস? গলা চুলকাই। আপনার প্রিয় গান? আমি আসলে গান সবারই পছন্দ করি, জেমস, ওনার গান খুব ভালো লাগে। স্ত্রীকে দেওয়া প্রথম গিফট? প্রথম ভুলে গেছি আসলে, 2015-তে তো। খবর আছে, খবর আছে। স্কুলে কখনো ফেল করেছেন? না, কারণ আমি 1 থেকে 2, 2 থেকে 3 এভাবে একদম এসএসসি পর্যন্ত ফেল করিনি। দারুণ। র্যাপিড ফায়ার শেষ। তবে রাগ হলে কেউ আলহামদুলিল্লাহ বলে? হ্যাঁ, সেটা আর কি, যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, সেই জায়গায় সবকিছুতে আলহামদুলিল্লাহ। ভাই, যখন আপনার ক্রিকেট ক্যারিয়ারে খুব
সুফল বয়ে যাচ্ছিল সে সময় আপনাকে একটি নাটকে অভিনয় করতে দেখা গিয়েছিল। তো সেক্ষেত্রে তখন কি অভিনেতা হওয়ার শখটাই বেশি জেগে উঠেছিল, ক্রিকেট অঙ্গন থেকে কি বিদায় নিতে চাচ্ছিলেন? না না, এটা তো একদম তখন আমি টপ প্লেয়ার ছিলাম। আপনার যখন প্রথম 2009 মনে হয় ওয়ার্ল্ড কাপে যাওয়া, সুফলটা বয়ে যাচ্ছিল মূলত। না, কিন্তু আমার আসলে করার ইচ্ছা ছিল না একদমই। যেহেতু রকিবুল স্যার ছিলেন ওইখানে, উনি তো চমৎকার অ্যাক্টিং করেছেন, মেয়ের বাবা ছিল, তো আলাদা একটা এক্সপিরিয়েন্স ছিল। হ্যাঁ, রিসেন্টলি আবার আরেকটা নাটকও করেছিলাম জাস্ট করার জন্য, একটা এক্সপিরিয়েন্স। পরেরটা এক্সপিরিয়েন্স, প্রথমটা একদমই করতে চাইনি। আচ্ছা, দারুণ। ভাইয়া, এবার চলে আসছি আবারও খেলার প্রসঙ্গে, কারণ খেলার প্রসঙ্গ থেকে আসলে অনেক প্রশ্ন থাকে যেগুলোর উত্তর আজ আপনাকে পেয়েছি, নিয়ে নিতে চাই। ভাইয়া, আমাদের দেশে অনেক আন্তর্জাতিক মানের মাঠ রয়েছে, কিন্তু সেগুলোর অবস্থা খুবই দুর্বিষহ। সেখানে আসলে আন্তর্জাতিক খেলা তো দূরের কথা, দেশীয় খেলাগুলো হওয়ার কোনো আমরা সম্ভাবনা দেখছি না, এমনটা কেন? ওই যে একটু আগে বলেছিলাম না আপনাকে, সব আমরা ঢাকা কেন্দ্রিক, কিন্তু আমাদের আসলে প্রায় 7-8টা আমাদের ইন্টারন্যাশনাল গ্রাউন্ড আছেন। সেই গ্রাউন্ডগুলো আসলে যদি আমরা ইউজ করতে পারতাম ভালো হতো। শুধু ঢাকাতে না খেলা দিয়ে যদি আমরা প্রত্যেকটা, যেমন ফতুল্লাতে একটা চমৎকার একটা স্টেডিয়াম ছিল, সেটাও আমাদের 12 মাস খেলার মতন উপযুক্ত না। আপনার বগুড়াতে একটা চমৎকার স্টেডিয়াম, সেখানে আমাদের টেস্ট ডে আমরা প্রথম শ্রীলঙ্কার সাথে উইন করেছিলাম, সেখানেও লাস্ট আমরা দেখেছি যে 10-12 বছর খেলা হয়নি। তো আমরা যে আসলে ঢাকা, চিটাগাং, সিলেট এখন হয়েছে, এই 3টা জায়গাতেই আসলে ইন্টারন্যাশনাল খেলাগুলো অ্যারেঞ্জ করে থাকি। আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গায় যদি খেলাটা দেওয়া যেত তাহলে ভালো হতো, তাহলে আসলে ওই এরিয়াটা ডেভেলপ হতো। বাংলাদেশের প্রথম তরুণ ক্রিকেটার, আন্তর্জাতিক ক্রিকেটার যার অভিষেক, আপনি সেই মানুষটি, অভিজ্ঞতা জানতে চাই সেই সময়। আর অভিষেক ম্যাচে যখন আমি খেললাম, আমি বলার হিসাবে খেলেছিলাম, যে লেগ স্পিনার, 7 নম্বরে ব্যাটিং করব। তো প্রথম ম্যাচে যখন 26 করলাম, টিমের টপ স্কোরার, 90 রানে বাংলাদেশ টিম আউট হয়ে গিয়েছে। পরের দিন ডে 2তে যখন আমরা ব্যাটিং করছি, আমাদের 4 উইকেট পড়ে গিয়েছিল 80 রানে। তো আমাকে দুর্জয় ভাই, উনি ছিলেন নাম্বার 6 ক্যাপ্টেন, ওনার পজিশন ছিল 6। তো ফার্স্ট ইনিংসে যেহেতু আমি ভালো খেলেছি, তো উনি আমাকে বললো যে তুমি আমার পজিশনে যাও, যেহেতু তুমি মুরালীধরনকে ভালো সারভাইভ করতে পেরেছো। পরের দিন তো আমি 2 নট আউট ছিলাম। পরের দিন সারা রাত ঘুম হয় না, যে আমি 100-200 মারতেছি, রেকর্ড করতেছি, এরকম স্বপ্ন দেখতেছি। তো ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা খেয়ে যখন বাসে উঠলাম, মাঠে যাচ্ছি, দুর্জয় ভাইয়ের সাথে বসে যেতাম মাঠে, ক্যাপ্টেনের সাথে। তো দুর্জয় ভাইয়ের বলছি, দুর্জয় ভাই, আজকে তো আমি স্বপ্ন দেখলাম আমি 200 মারছি, লারার রেকর্ড ভাঙছি। পরে কয় যে তুই তো ব্যাটসম্যানই, মারতেই পারস। আচ্ছা, উনি আমাকে বলে নাই যে অন্য কিছু, উনি পজিটিভ ভাইবসটাই আমাকে দিছে। আর আমার পার্টনার ছিল আমিনুল ইসলাম বুলবুল ভাই, যিনি আমার রোল মডেল। তো উনি ব্যাটিং করছেন, তো উনি আমাকে খালি বারবার একটা টিপস দিচ্ছিল, যে 4 রানের লোভে তুমি আউট হইও না। 4 মারতে মানুষ আউট হয় কি, মারতে গিয়ে আউট হয়, ঠিক না? যে একটা লোভ করে যে একটা 4 মারি, তখনই আউট হয়। তো উনি আমাকে বারবার বলছে যে 4 রানের লোভে আউট হইও না। তো পরে তো আমি লাঞ্চের আগে, আমাদের ওই সেশনটা 2.5 ঘন্টার ছিল, সবসময় সেশনটা হয় 2 আওয়ার্সের, কিন্তু বৃষ্টির কারণে খেলাটা হাফ অ্যান আওয়ার আগে শুরু হয়েছে, 2.5 ঘন্টার সেশন ছিল। তো আমি আর বুলবুল ভাই 127 রানের একটা পার্টনারশিপ করলাম, আমি 68 ব্যাটিং, বুলবুল ভাই 56 করেছিল। তো পরে ড্রেসিং রুমে যখন গেলাম, ওপি ভাই, গোল্লা ভাই, আর জাভেদ ওমর বেলিম ভাই, শান্ত ভাই, সবাই আমারে বলছে 100 করতে হবে, 100 করতে হবে। আর আমার কাছে এতটা ইজি মনে হয়েছে ওই সময়, 100 তো করবোই, এটা কোনো বিষয় নাকি, বুঝছেন? আমার কাছে এতটা কনফিডেন্স, কারণ আমি যাওয়ার আগে আন্ডার-17 হয়ে 2টা সেঞ্চুরি করেছিলাম এশিয়া কাপে, একটা বাংলাদেশে হয়েছিল, একটা পাকিস্তানে, ওইখানে আমি বেস্ট ব্যাটসম্যান হয়েছিলাম অস্ট্রেলিয়া একাডেমির সাথে, এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে 2টা সেঞ্চুরি। তো টোটাল 5টা সেঞ্চুরি করেছিলাম 6 মাসের মধ্যেই। তো আমি জানি যে সেঞ্চুরি কিভাবে করতে হয়। তো আমাকে যখন বললে লাঞ্চে, আমি করবোই তো আমার আর কি। কিন্তু মুরালীধরন বল করছে, চামিন্দা বাস, এটা আমার কাছে একদম ইজি মনে হয়েছে। একটা মজার ঘটনা বলি, যেমন জয়সূর্যা ক্যাপ্টেন ছিল, তো স্লিপ থেকে মুরালীকে বলছে, ওই সময় কিন্তু তার দোসরা বলটা কেউ পিক করতে পারতো না, ওয়ার্ল্ডের কোনো
ব্যাটসম্যানই খুব কম, কারণ আমাদের টেস্ট ম্যাচের আগেই সে 12 উইকেট নিয়েছে ইন্ডিয়ার মতন টিমের এগেনস্টে যারা স্পিন এত ভালো খেলে। তো মুরালির দোসরা কেউ পিক করে না, কিন্তু আমি এভরি বল আর পিক করতাম, যে ও একটা তো অফ স্পিন এইভাবে করে আর দোসরা যখন এইভাবে মারে আমি পিক করছি। যখনই তারা তো অ্যাটাকিং ফিল্ডিং করে, একদম দুইটা সামনে আপনার চোখের সামনে থাকবে, একটা সামনে একটা এইখানে স্লিভস লেগ স্লিভস, তো 4টা ফিল্ডার আপনাকে অ্যাটাক করছে, কিপার সহ 5টা ফিল্ডার। তো যখনই সে দোসরা মারে, গ্যাপ যখনই থাকে কাবার বা পয়েন্ট, আমি আস্তে করে পুশ করে 2 রান 4 রান করে নিচ্ছি। তো একটা সময় জয়সূর্য মুরালিকে বলছে যে দোসরা করো, আর ও বলছে লাভ নাই, ও পিক করে ফেলে। তো এটা আমার অনেক মজা লেগেছে যে এত বড় বলার ও লাভ নাই, পিক করে ফেলে। আর এটা আমার জন্য সহজ হয়েছিল যে আপনাকে শুরুতেই বলছিলাম যে আমাদের একাডেমি অঙ্কুর ক্রিকেটার, সেখানে ইব্রাহিম সাগর নামে একজন প্লেয়ার ছিলেন, আমাদেরই ফ্রেন্ড। সে আন্ডার 15, 17 এবং প্রিমিয়ার ডিভিশনে খেলেছে। তো আমরা বল বয় থাকতাম, যখনই বাংলাদেশে ইন্টারন্যাশনাল কোনো টুর্নামেন্ট হতো, আমরা অঙ্কুরের স্টুডেন্টরা সবাই মাঠের চারপাশে দেখবেন যে খেলা চললে দেখবেন সাদা সাদা ড্রেস পরে ছেলেরা বসে থাকে, আমরা ওইভাবে বসে থাকতাম, বলগুলো বাইরে আসলে বল দিতাম, তাদের খেলা দেখতাম মাঠে বসে বসে, নকিং এর সময় হেল্প করতাম। তো ইব্রাহিম সাগর ওই শাকলাইন মুস্তাকের কাছ থেকে ওই দোসরা বলটা শিখেছিল, যে কিভাবে সে দোসরা বল করে। তো ওই শিখার পরে আমরা যখন নেটে প্র্যাকটিস করতাম, সে বল করতো আমাকে, তো আমি কিন্তু তাকে খেলতে খেলতে আমার জন্য মুরালিকে ইজি হয়ে গেছে, যে আমি তো দোসরা বল ইউজ টু কিভাবে খেলতে হয়, জানি আমি যে কোনটা দোসরা কোনটা অফ স্পিন। তো ইব্রাহিম সাগরের একটা বড় অবদান আছে যে আমি এই সেঞ্চুরি করার পিছনে। দারুণ ভাইয়া, আমরা গল্প করতে করতে একদম শেষ আয়োজনে চলে এসেছি। আজ শো করে কেমন লাগলো? খুবই ভালো লেগেছে, আপনার শো তো সবসময় দেখি, তো ধন্যবাদ ভাইয়া, ভালো লেগেছে। দর্শকদের কিছু বলতে চান? সবাই দোয়া করবেন যেন আমার, যেহেতু খেলার একটা লাইফ ছিল, এখন কোচিং লাইফে এসেছি, দোয়া করবেন যেন আমার কোচ ওয়াহিদুল গনি স্যার 4টা টেস্ট প্লেয়ার তৈরি করেছেন, আমিও যেন হেল্প করতে পারি, অনেক অনেক ক্রিকেটার তৈরি করতে পারি, যেন বাংলাদেশকে হেল্প করতে পারে। অসংখ্য ধন্যবাদ ভাই আজ আসার জন্য। আপনাকে ধন্যবাদ। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ফ্ল্যাশ টক সিজন 2। আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফ্ল্যাশ টকের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।